ঘরের ভেতরটা সামান্য অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যে পাল্লাটা অল্প অল্প হাওয়ায় মাঝে মাঝে দুলছে। মালতী সরকারের বয়স এখন বছর 40-এর দোরগোড়ায়। এই বয়সেও কিন্তু মালতী সরকার এখনো পুরোপুরি যাকে বলা চলে ফিট। মাঝে মাঝে একটু শরীর খারাপ হয় বটে, তবে এমনটা সবারই হয়। কিন্তু তিনি এখনো নিজের হাতেই ঘরের নানান কাজ করে থাকেন। শুধু রান্নাবান্না আর দৌড়ঝাঁপের কাজগুলো করার জন্যে বাড়িতে মাধব এসেছে। সেও মাঝে মাঝে ফাঁকি যায়, কিন্তু ফাঁকি নয়, আসলে কাজকর্ম ছেড়ে মাঝে মাঝে ওই এখানে ওখানে ঘুরে আসে। তবে যেখানে যাক না কেন, সন্ধ্যের মধ্যে মাধব কিন্তু ফিরে আসে। সে কথা মালতী সরকার নিজেও জানেন। তাই তিনি একবার বড় দরজার দিকে তাকিয়েই বললেন, মাধব এখনো এলো না, সন্ধে হয়ে গেল, এত দেরি তো করে না। কথাটা ভাবতে ভাবতেই মালতী সরকার এগিয়ে যায়। তখনই দরজার কাছে খট করে শব্দ শোনা যায়। বাইরে থেকে কে যেন দরজায় ধাক্কা দিচ্ছে। মালতী সরকারের মুখে একটা রাগ ফুটে ওঠে। এতক্ষণে তোর আসার সময় হলো হতভাগা? কখন সন্ধে হয়ে গেছে? কতবার বলেছি যেখানে যাস না কেন অন্ধকার হতে হতে ফিরে আসবি। বাইরে থেকে কোনো সাড়া নেই। দরজার ওপর আবার একটা ধাক্কা পড়ে। মালতী সরকার দরজার দিকে এগোতে এগোতে আবার বলে উঠলেন, কথা বলছিস না কেন রে? ঠোঁটে কি সেলাই পড়লো নাকি? ঘরের একপাশে আলোটা রাখা ছিল। এখন বর্ষাকাল, তাই বিকেলে পরে অল্প হাওয়া বাতাসেই কিভাবে যেন ইলেকট্রিসিটি চলে যায়। মাঝে মাঝে মনে হয় ইলেকট্রিসিটি অফিসের লোকগুলো সামান্য একটু হাওয়ার জন্যই বসে থাকে। এলেই হলো। মালতী সরকার দরজাটা খুলতেই বাইরে অন্ধকারের মধ্যে প্রথমে কিছু দেখা যায় না। মাধব এসেছে সেটা মনে করে তিনি পেছনে ঘুরে হাঁটতে হাঁটতে বলতে থাকেন, দেখ মাধব, তোর কিন্তু এগুলো একদম বাড়াবাড়ি হচ্ছে। বিকেলে দিকে সেই বেরিয়েছিস আর এখন ফিরছিস, রাত 8টা বাজবে। তোকে তো বলেছি সন্ধ্যের পর তাড়াতাড়ি ফিরে আসবি। আমার বয়স হয়েছে, রাতের বেলা একা থাকতে ভয় লাগে। তাছাড়া এত বড় বাড়ি, একা একা। কোনো কথার উত্তর আসছে না। শুধু একটা কালো ছায়া মূর্তি নিঃশব্দে ঢুকে আসে ঘরের ভেতরের দিকে। মালতী সরকার আবার কিছু বলতে যাবে, তার আগেই পেছন থেকে একটা কি যেন এসে পড়ে তার গলার কাছে। মালতী কিছু বুঝে ওঠার আগেই আচমকা হ্যাচকা টানে তাকে ছায়ামূর্তিটা এসে ফেলে দেয় মেঝের ওপরে। এইবার মালতী সরকার তাকায় তার মুখের দিকে। এ তো মাধব নয়, মাধবের চুল এত লম্বা নয়। তাছাড়া কিসের যেন একটা গন্ধ ভেসে আসছে, অদ্ভুত লাগে। কিন্তু ততক্ষণ গলার ওপর দড়ির ফাঁসটা শক্ত হয়ে বসতে শুরু করেছে। দুহাতে মালতী সরকার ছায়ামূর্তির মুখের দিকে হাত এগিয়ে দেয়, তাকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু সবই বৃথা। ততক্ষণে তার গলার ওপর জমে থাকা ফাঁসটা আরও শক্ত হয়ে গেছে। একটু পরে মালতী সরকারের শরীরটা নিস্পন্দ হয়ে আসে। ছায়ামূর্তি গলার ফাঁসটাকে খুলে নিয়ে এগিয়ে যায় দরজার দিকে, তারপর দরজাটা ভিজিয়ে দেয়। বাইরে তখন বৃষ্টির সঙ্গে মেঘ ডাকতে শুরু করেছে। সমস্যাটা সেটা নয় অভিনববাবু, সমস্যাটা হলো অন্য জায়গায়। ঘটনাটা ঘটে গেছে প্রায় মাসখানেক হয়ে গেছে। এতদিন পরে এই ব্যাপারটা নিয়ে প্রথমত আমরা মার্ডারের পর থেকে তেমন কিছুই খুঁজে পাচ্ছি না। না মিস্টার বসু, পরশু মার্ডার স্পটটাকে সিল করা হয়েছে। মানে ঘটনা যেদিন ঘটে তার পরদিন খবর পেয়ে সেখানে আমরা যাই, এবং তারপরে ওই ঘরে পুলিশ ছাড়া অন্য কেউ ঢোকার সুযোগ পায়নি। ও বাড়ির চাবি আমাদের কাছে আছে। শুনেছি কেউ একজন অংশীদার দাবি করার জন্য 2-1বার এসেছে। আদালতে সেটা নিয়েও মামলা চলছে, কিন্তু বাড়িতে ঢোকার মতো সুযোগ অন্য কেউ পাবে না। যদি আপনার কথা ঠিকও হয় তাহলে তো পুলিশ খুঁজেছে, কোনো কিছুই তো পাওয়া যায়নি। দেখুন মিস্টার বসু, পুলিশ খুঁজেছে মানে আমিও স্পটে গিয়ে দেখেছি, তেমন কিছু কিন্তু খুঁজে পাইনি।
কিন্তু যে কেসে কোনো কিছু খুঁজে পাওয়া যায় না, সেই সমস্ত কেস থেকে সত্যিটাকে তুলে এনে সেটাকে সমাধান করবার জন্যই তো আপনাকে কলকাতা পুলিশের গোয়েন্দা ডিপার্টমেন্ট থেকে এখানে পাঠানো হয়েছে। দেখুন, যদি আপনি সমাধান করতে পারেন। আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না তাকে খুন করার পেছনে কার কি মোটিভ থাকতে পারে। দেখুন, মোটিভ তো একটা আছেই অভিনববাবু, আমরা শুধু সেটা ধরতে পারছি না। প্রত্যেকটা কেসেই অপরাধী কোনো না কোনো সূত্র তো অবশ্যই রেখে যায়। সেভাবে যে সে কোনো সূত্র রেখে যায়নি, অ কিন্তু খুব পরিষ্কারভাবে কাজ করার পরেও যে একটা সূত্র থেকে গেছে সে কথা আমরা জানি অভিনববাবু। আর এমন কথা একজন বিখ্যাত পুলিশের গোয়েন্দা বলছেন। এই কথাটা নিশ্চয়ই শরণজিৎ বসু ছাড়া অন্য কেউ বলতে পারে না। অভিনবর কথা শুনে এবার হেসে ওঠে শরণজিৎ বসু। ঠাকুরপুকুর থানার অফিসার অভিনব হালদার মালতী সরকারের মৃত্যুর ব্যাপারটাই দেখছিলেন, কিন্তু মাস খানেক হয়ে যাওয়ার পরেও তেমন কিছু খুঁজে বার করতে না পারায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগকে জানাতেই সেখান থেকে পাঠানো হয় শরণজিৎ বসুকে। আসলে মালতী সরকারের এলাকায় বেশ নাম ছিল। তিনি একসময় রাজনীতি করেছেন, তারপর বয়স হয়ে যাওয়ার পর সেসব থেকে দূরে সরে গেছেন। তার স্বামী গোবিন্দ সরকার ছিলেন এলাকার একজন সমাজসেবী, নানা মানুষের বিপদে পাশে দাঁড়াতেন। মালতী সরকার একাই থাকতেন, তার বাড়িতে তার কাজের লোক মাধব ছাড়া অন্য কেউ থাকতো না। কিন্তু মাঝে মধ্যেই তার বাড়িতে এলাকার লোকেদের ছোটখাটো জটলা লেগেই থাকত। বিভিন্ন সমস্যা নিয়ে যেমন মুক্ত হস্তে দান করতেন, সবার কথাও মনোযোগ দিয়ে শুনতেন। তাছাড়া এলাকার রাজনৈতিক দলের সঙ্গেও তাদের সখ্যতা ছিল। এমন একজন মানুষের হঠাৎ করে এভাবে খুন হয়ে যাওয়া ব্যাপারটা পুলিশের উপর বড় একটা প্রেশার পড়েছিল। আর সেই প্রেশার কমানোর জন্য প্রায় মাসখানেকের কাছাকাছি সময়ে ডাক পড়েছে শরণজিৎ বসুর। আসলে মাসখানেক নয়, 2 সপ্তাহ পর থেকেই চেষ্টা চলছিল, কিন্তু শরণজিৎ বসু ব্যস্ত ছিলেন। তাই এবার শরণজিৎ উঠে পড়ল। একটা রেস্টুরেন্টে দেখা হয়েছে অভিনব হালদারের সঙ্গে। আসলে শরণজিৎ সমস্ত কেস একটু অন্য পথেই পরিচালনা করতে ভালোবাসেন। দেখুন অভিনববাবু, থানায় আমি যাব না। আমি আসলে একটু অন্যভাবে সমস্ত কেসগুলোকে পরিচালনা করি। আপনি যখন এই কেসের সমস্ত ডিটেলস রেখেছেন, আপনার সঙ্গে আমি নিশ্চয়ই যোগাযোগ করব। তবে প্রথমে একবার মার্ডার স্পটটা দেখে এলে খুবই ভালো হতো। বেশ, তো চলুন না। আমি থানা থেকে বেরিয়েছিলাম একটা কাজে, সাথে আপনার সঙ্গে দেখাও করে নিলাম। আগে জায়গাটা দেখেই আসি, তারপর না হয় বাকিটা দেখা যাবে। তবে মিস্টার বসু, কেসটা কিন্তু একটু দেখতে হবে, মানে ওপর থেকে প্রেশার আছে ভালো। এরপর ওরা দুজন মিলে বেরিয়ে আসে রেস্টুরেন্ট থেকে। তারপর পুলিশের জিপ নিয়ে রওনা দেয় মালতী সরকারের বাড়ির উদ্দেশ্যে। সবই তো দেখলেন মিস্টার বসু, কিছু বুঝতে পারলেন? ঘরের মধ্যে সত্যি বলতে তেমন কিছু আমরা খুঁজে পাইনি, যদিও মেঝেতে ছড়িয়ে থাকা জিনিসগুলো আমরা তুলে এনেছি। একটা শক্ত লাল রঙের সুতো ছিল, তাতে কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। তাছাড়া ঘরের মধ্যে পড়েছিল একটা ভাঙা হ্যারিকেন। প্রথমত, এই ইলেকট্রিসিটির যুগে হ্যারিকেন চট করে ব্যবহার হয় না। তবে আপনি বাইরে দেখেছেন, বুঝতেই পারছেন সেদিন রাতের বেলায় ঝড় বৃষ্টি হয়েছিল, তাই ইলেকট্রিসিটি ছিল না সেই সময়। তার মানে পায়ের ছাপ থাকার কথা। বৃষ্টি কাদা যদি হয় তাহলে পায়ের ছাপ থাকতে পারে, যদি না গোটা রাত ধরে বৃষ্টিতে সেটা ধুয়ে যায়। বাইরে ছিল না এবং বারান্দাতেও ছিল না। আমার মনে হয় অপরাধী অনেক বুদ্ধিমান, তাই জুতোটা সে বাইরে খুলে রেখেছিল, যাতে পায়ের ছাপ বারান্দার ভেতর পর্যন্ত না আসে, এবং সে খালি পায়ে ঢুকেছিল। কিন্তু অপরাধী এতটা নিশ্চিত হলো কি করে যে ওই সময় ঘরে মালতী সরকার ছাড়া আর কেউ থাকবে না? ওই বাড়িতে মাধব নামের একটা তো কাজের লোক আছে, সে কথা তো আপনিই বলেছিলেন। তাহলে সে তখন কোথায় ছিল? আরে ওদের ব্যাপার তো এটাই, মাধবের সন্ধ্যাবেলা বাড়ি চলে আসার কথা ছিল, কিন্তু আপনি মাধবের ঠিকানাটা আমায় দিন, আমি এর সঙ্গে একটু কথা বলতে চাই। আর এই মুহূর্তে যে কেসটা আমি হাতে রেখেছি সে ব্যাপারে আপনি ছাড়া আর কেউ জানে না তো? না মিস্টার বসু, তাছাড়া আপনি তো তেমনি ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে আপনি কাজ করবেন গোপনে। একমাত্র আমি ছাড়া কেউ এসব ব্যাপারে জানবে না। শরণজিৎ বসুর মুখে একটা সামান্য হাসি ফুটে ওঠে। গোপনে কাজ করতে তিনি ভালোবাসেন।
গোয়েন্দার কাজ চিৎকার করে সবাইকে জানিয়ে হয় না, তাতে অনেকের সাথে অপরাধীও সাবধান হয়ে যেতে পারে। বিশেষ করে যেসব ক্ষেত্রে অপরাধীকে ধরা খুব কঠিন হয়ে যায়, সেসব ক্ষেত্রে সাইলেন্টভাবে কাজ করাটাই শ্রেয়। তাই সরঞ্জিৎ বসু ঠাকুরপুকুরের অভিনব হালদারের দেখিয়ে দেওয়া একটা জায়গায় ডেরা বাঁধেন। একটা গোপন ডেরা প্রয়োজন। একটা স্কেচ সবে মাত্র শেষ করছিল সায়ন্তনী। এইবার সবে উঠতে যাবে এমন সময় পাশের টেবিলে রাখা মোবাইলটা ভাইব্রেট করে ওঠে। কাজের সময় মোটে মোবাইলটা অ্যালাউ করেন না সায়ন্তনী। পাশে বসে থাকা লোকটার দিকে তাকিয়ে এবার জিজ্ঞাসা করলো, কি এইবার ঠিক আছে তো? আপনি যেমনটা দেখেছিলেন তেমন, তাই তো? যাকে হ্যাঁ ম্যাডাম, আমি ঠিক এমনটাই দেখেছিলাম। তবে এই লোকটাই ছিল। মুখে কাপড় বাঁধা থাকলেও একবারের জন্য কাপড়টা খুলে দিয়েছিল। আর তখনই আমি দেখেছিলাম, বুঝছেন, এই লোকটাই ছিল ব্যাংক ডাকাতদের মধ্যে, বুঝলেন? সায়ন্তনী একটা হাঁপ ছাড়ল। ছবিটা তৈরি করতে প্রায় 2 ঘন্টার ওপরে লেগেছে। আসলে সমস্যাটা লোকটারই। সে বারবার এলোমেলোভাবে কথা বলছিল। স্কেচ আর্টিস্টদের সঙ্গে এই একটা সমস্যা হয়। আসলে প্রত্যক্ষদর্শীরা যে সবসময় সোজাসুজি সব কিছু বলতে পারবে তেমনটা নয়। মাঝে মাঝে তারা নিজেরাও মানসিকভাবে বিভ্রান্ত হয়ে পড়ে, সেটা সায়ন্তনী জানে। তাই কাজটা শেষ করে ঘরের মধ্যে থাকা পুলিশ অফিসারকে ইশারায় একটু সময় চেয়ে মোবাইলটা নিয়ে বাইরে বেরিয়ে আসে। হ্যাঁ সরঞ্জিৎ, কি হয়েছে বল। তুই তো জানিস সেই সময় আমি মাঝে মাঝে অফিসে থাকি। তেমন কিছুই হয়নি, একটু তোর হেল্প দরকার। আসলে পুলিশের একটা কেসে জড়িয়ে গেছি। এখানে যে বাড়িতে মার্ডার হয়েছে সে বাড়িতে কাজের লোক আছে, নাম তার মাধব। তার সঙ্গে কথা বলে একটা সন্দেহ হচ্ছে, তাই একটা লোককে খুঁজে বার করা দরকার। এবার তুই তো জানিস এই কাজে তোর উপর ছাড়া আমি আর অন্য কারোর ওপরেই কোনো ভরসা করতে পারি না। কিন্তু তুই বুঝতে পারছিস না, এই মুহূর্তে আমি রয়েছি মুর্শিদাবাদে আর তুই রয়েছিস কলকাতার ঠাকুরপুকুরে। এখান থেকে আমি ওখানে যাব কি করে? দেখ, যখন মোবাইল আবিষ্কৃত হয়নি তখন কিন্তু চিঠিপত্রেই কাজকর্মে হতো। আর তখনও কিন্তু পুলিশ এবং গোয়েন্দারা নানা কেস সলভ করতো। ব্যোমকেশ বক্সী কিংবা ফেলুদার আমলে টেলিফোন থাকলেও তার আগে কি গোয়েন্দারা ছিল না নাকি? নাকি তার আগে পুলিশ কোনো কেস সলভ করতো না? সবকিছুই হতো। মুর্শিদাবাদ থেকেই আমার সাহায্য করবি। মাধবের কাছ থেকে আমি মোটামুটি একটা ব্রিফ নিয়ে নিয়েছি, আর সেটা তোকে আমি পাঠিয়ে দিচ্ছি। তুই সেটা দেখে আমায় মোটামুটি একটা ছবি তৈরি করে দে। তারপর আমি সেটা মাধবকে দেখাই। যদি কিছু চেঞ্জেস থাকে তাহলে না হয় তোকে আবার জানাবো। বোকার মতো কথা বলিস না সরঞ্জিৎ। একটা ছবি তৈরি করতে কত সময় লাগে বলতো? তাছাড়া এই ধরনের ছবি তৈরি করতে আরো বেশি সময় লাগবে। তার চেয়ে মাধব নামের যে লোকটার কথা বলছিস তার বাড়িতে তুই চলে যা। তার সঙ্গে ওভার টেলিফোনে আমি ছবিটা তৈরি করার চেষ্টা করছি, কিন্তু আমি গ্যারান্টি দিতে পারছি না এত তাড়াতাড়ি আর এমন ভাবে একটা ছবি তৈরি করার জন্য। এভাবে আগে তৈরি করিনি কখনো। আমার কিন্তু তোর উপর ভরসা আছে সায়ন্তনী, আর তার জন্যই আমার কাছে তুই একজন গ্রেট আর্টিস্ট। সায়ন্তনী সামান্য হাসে, তারপর মোবাইলের আরও কাছে মুখটা এনে বলে, কাজ হাসিল করার জন্য তুই ঠিক কিভাবে তেল লাগাতে পারিস সেটা পুলিশকেও একটু শেখানো প্রয়োজন, বুঝলি? যাই হোক, এখন রাখছি। সন্ধ্যের দিকে ছাড়া হবে না। এখানে একটা ব্যাংক ডাকাতের দলকে ধরার কাজ চলছে। মোবাইলটা নামিয়ে রেখে সায়ন্তনী আবার ঘরে ঢুকে যায়। ঘরের ভেতরে ততক্ষণে পুলিশের একজন লোকটাকে ট্রেস করতে পেরেছে। আগে ক্রিমিনালটাকে ধরতে পারলে বাকি গোটা দলটাকে ধরা যাবে। আমি মাঝে মাঝে দুপুরে খাওয়ার পর একটু ঘুমাতাম। ঘুম ভাঙতে 5টা বাজে প্রায়। তখন বড়মাকে চা দিয়ে আমি বাইরে বের হতাম। রাস্তার মোড়ে যে চায়ের দোকান আছে সেখানে কিছুক্ষণ বসে থাকি। কয়েকজন চেনাশোনা হয়েছিল, তার সঙ্গে গল্প গুজব করতাম, একটু খবরের কাগজ পড়তাম। তবে সন্ধ্যের দিকে এই 7টা নাগাদ চলে আসতাম।
আসলে অন্ধকার নামলে বড় মা একা থাকতে পারতো না। কিন্তু পুলিশের অনুমান খুনটা হয়েছে 8টার দিকে। তাহলে সেদিন তোমার 1 ঘন্টা দেরি হলো কেন? আমি আপনাকে বললাম তো সেটাই। ওই লোকটাই হঠাৎ করে এসে পড়লো, আর তারপর আমার সঙ্গে গল্প করতে লাগলো। পুরনো সিনেমার গল্প করছিল। লোকটা অনেক কিছু জানে। পুরনো সিনেমার গল্প পেলে আবার আমার উঠতে ইচ্ছে করে না স্যার। কখন যে কথায় কথায় 8টা বেজে গেছে বুঝতেই পারিনি। আচ্ছা মাধব, একটা কথা ভেবে বলো তো। তুমি আমার আগেও বলেছো, এটা আমি জানি, কিন্তু আরেকবার ভেবে বলো, লোকটা ঠিক যেই সময় তোমার পাশ থেকে উঠে যায় তার আগে কি কিছু ঘটেছিল? মানে লোকটার কাছে কোনো ফোন এসেছিল কিনা বা অন্য কিছু, একটু ভেবে বলো তো। আমি সত্যি বলছি স্যার, লোকটার কাছে কোনো ফোন আসেনি। লোকটার কাছে ফোন ছিল না, কিন্তু বলতে বলতেই মাধব কি যেন চিন্তা করে। মাধবের মাথায় কাঁচা পাকা চুল, মুখের খোঁচা খোঁচা কাঁচা পাকা দাড়ি। এখন মাধবের ঘরে বসে আছে সরঞ্জিত। এখনও এমন কিছু খুঁজে বার করতে পারেনি সে, যেটা থেকে এই কেসটার শক্ত কোনো রকম সূত্র পাওয়া যায়। মাধবকে চুপ করে থাকতে দেখে সরঞ্জিত একটা কথা বলে না। তাকেও ভাবতে দেওয়া প্রয়োজন। ভাবতে থাকলে ছোটোখাটো কিছু কথা বাইরে বেরিয়ে আসতে পারে। সন্ধে পর্যন্ত সময় আছে। যদি কিছু বাইরে না বেরোয় তাহলে মাধবকে নিয়ে সেই চায়ের দোকানে গিয়ে আবার কিছুটা বলানোর চেষ্টা করে দেখা যেতে পারে। মাধবের মেয়ে চা দিয়ে গেছে। বাড়িতে মাধব ছাড়া থাকে মাধবের মেয়ে আর তার রুগ্ন স্ত্রী। সেসব আগেই দেখে ফেলেছে সরঞ্জিত। এদিকের ঘরটাই ছোট, কিন্তু ওই ঘরটাই বসার মতো যথেষ্ট জায়গা আছে। মাধবের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। মালতী সরকারের কাছে কাজ করে সে যা পেত তাতে বেশ ভালোভাবেই তার পরিবার চলে যেত। মাঝে মাঝে রাতের বেলা এত ব্যস্ত থাকতো যে রাতে বাড়িও ফিরত না। তাতে অবশ্য তেমন অসুবিধা হওয়ার কথা ছিল না, কিন্তু সেই রাতে মাধবের ফিরে আসার কথা ছিল। তাই সে মালতী সরকারের সঙ্গে একবার দেখা করতে যায়, ফিরে আসার জন্যই। আর সেইখানেই সব থেকে বড় খটকাটা লাগছে সরঞ্জিতের। ভেতরের কেউ যদি থাকতো তাহলে মাধবের চলে যাওয়ার পরে মালতী সরকারকে খুন করা যেত, কিন্তু তা না করে তাহলে সেই সময়টাই বেছে নিল কেন? এমন কিছু তো মনে পড়ছে না স্যার। একবার ওই চায়ের দোকান একটু যাবেন, ওখানে যাবেন স্যার। ওখানে গিয়ে যদি চায়ের দোকানির সঙ্গে কথা বলে আরো কিছু জানা যায়। আমি সত্যি বলছি স্যার, আমি কিছু করিনি স্যার। আমি যদি জানতাম সেদিন অমন কিছু হবে তাহলে তাহলে বিকেলে ঘর থেকে বেরিয়ে হতাম না। মাধবের চোখের কোণে জল চিকচিক করে ওঠে। এক ফোঁটা জল তার চোখ বেয়ে গড়িয়ে পড়ে নিচের দিকে। সরঞ্জিত বুঝতে পারে লোকটা মিথ্যে কথা বলছে না। এতদিন ধরে এত লোক নিয়ে নাড়াচাড়া করতে করতে মানুষ চিনতে তার খুব একটা অসুবিধে হয় না, কিন্তু কোথাও তো একটা গণ্ডগোল রয়েছে। খুনটা তাহলে করল কে? মাধবকে নিয়ে সরঞ্জিত গিয়ে পৌঁছে যায় চায়ের দোকানে। মাধবের বর্ণনা শুনে সায়ন্তনীকে দিয়ে যে লোকটার ছবি আঁকার কথা সরঞ্জিত বলেছিল সেই হলো সেই লোকটা। যে লোকটা হঠাৎ 7টা নাগাদ এসে পুরনো সিনেমার কথা বলে মাধবকে একরকম কথার জালে জড়িয়ে রেখেছিল। চায়ের দোকানদারের কাছ থেকে জানা যায় আরও একটা কথা। দেখুন স্যার, অত কিছু তো আমি মনে রাখতে পারি না, তবে সেদিন ঝড় বৃষ্টি বেশ ভালোই হয়েছিল। তাই ওই সময় মানে ওই 7টা থেকে 8টার মধ্যে যখন বৃষ্টি হয় সেই সময়ে দোকানে বেশি লোকজন ছিল। তখন মাধবদার সঙ্গে আরেকটা লোককে দেখেছিলাম। লোকটাকে আগে ওইদিকে দেখেছি বলে মনে হলো, কিন্তু পুরোপুরি চেনা নয়।
আর ওই 8টার সময় যখন মাধবদা হঠাৎ করে উঠে গেল, ঠিক তার আগেই একটা ছেলে এসেছিল। একেবারে হুড়মুড় করে চায়ের দোকানে ঢুকে একটা সিগারেট নিল, কিন্তু ধরালো না। সিগারেটটা নিয়ে আবার বৃষ্টির মধ্যে বেরিয়েও গেল। আপনি এতবার করে যখন বলছেন তখন মনে হচ্ছে এটা একটা অদ্ভুত ঘটনা। ওই 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 একটাই ঘটেছিল, ছেলেটা সিগারেট খেতে চাইলে তো এখানে দাঁড়িয়েও খেতে পারতো। সিগারেট? তাই না? কথাটা বলে সরঞ্জিৎ এদিকে ওদিকে ঘুরে বেড়াতে লাগলো। চায়ের দোকানের আশপাশটা দেখতে লাগলো। সামনে দিয়ে একটা রাস্তা চলে গেছে, এইদিকে ছোট্ট মতো একটা ড্রেন আছে। 1 মাস পরে কিছু খুঁজে পাওয়ার কথা নয়, তবুও একবার খুঁজে দেখলে হয়। সরঞ্জিৎ কিছু পেল না। হতে পারে ওই যে ছেলেটি এসেছিল সেই ছিল সিগন্যাল। সে চলে যাওয়ার পরেই এই প্রবল বৃষ্টির মধ্যেও লোকটা বেরিয়ে যায়, এই কথা অন্তত বলেছিল মাধব নিজেই। তারপরেই বৃষ্টি কমতে শুরু করলে মাধব বেরিয়ে যায় এবং তারপরে গিয়ে দেখে ওই ঘটনা। এতক্ষণ ধরে ওরা বসেছিল, অথচ ওই ছেলেটা চলে যাওয়ার পর লোকটা উঠে গেল। তা তোমাদের সন্দেহ হয়নি? হ্যাঁ স্যার, মনে পড়েছে। আমি তখন খাতা নিয়ে ব্যস্ত ছিলাম, হিসেব পত্র করছিলাম। একটু পরে দোকানটা বন্ধ করব ভেবেছিলাম। আসলে কি বলুন তো, ঝড় বৃষ্টির মধ্যে বিক্রি বাট্টা তেমন হয় না তো, তাই আর কি। একটা ছেলে সিগারেট কিনতে এসছিল বৃষ্টিতে ভিজতে ভিজতে, তারপরে বেরিয়ে কোন দিকে চলে গেল। তারপরে ওই লোকটা উঠে পড়লো। তারপরে ওই লোকটা খানিকক্ষণ পরে চলেও গেল। আমি বললাম, বৃষ্টির মধ্যে কোথায় যাবেন, আর একটু বসে যান, বসুন বসুন। কিন্তু সে শুনলো না, বললো নাকি তার ট্রেন ধরতে হবে। তারপর যে লোকটা চলে গেল, তারপর মাধবদা উঠে পড়লো, আর আমি ওর দোকান তখন বন্ধ করতে শুরু করলাম। সরঞ্জিৎ একটু অবাক হয়ে যায়। শেষে অবাক ভাবটাকে সামলে না রেখে বলল, ট্রেন ধরতে হবে? এত বৃষ্টির মধ্যে ট্রেন ধরতে হবে, অথচ তারপরেও লোকটা এখানে বসেছিল? হঠাৎ করে একটা অদ্ভুত খটকা এসে লাগলো সরঞ্জিতের মাথার মধ্যে। আর ঠিক তারপরেই অভিনবর ফোনটা এসে ঢুকলো। মিস্টার বসু, একটা কথা জানা গেছে, এই মালতী সরকারের নিজস্ব ওয়ারিশ বলতে কেউ ছিল না, তাই তিনি তার সম্পত্তির অর্ধেকটা তার অনাথ আশ্রমে দান করে গেছেন এবং তার এই বাড়িটা এবং সম্পত্তির বাকি অর্ধেক তার বোনের ছেলের নামে উইল করে দিয়ে গেছেন। তা এতদিন ধরে এটা সামনে এলো না কেন? উইলটা যে হয়েছে সেটা সত্যি। আসলে ওই উইলটা যে উকিলের কাছে হয়েছে সেই উকিল মিস্টার চক্রবর্তী দেশের বাইরে ছিলেন। তিনি ফিরেছেন 2-3 দিন আগেই। তিনি যোগাযোগ করেছিলেন। আসলে ওই ছেলেটির ব্যাপারে খোঁজ না নিয়ে তিনি পুলিশের কাছে আসতে চাইছিলেন না, তাই সেই দিকটার সমস্যা মিটিয়ে দিয়ে তিনি পুলিশের কাছে এসেছেন। একবার দেখা করতে পারবেন মিস্টার বসু? এরপর দেখতে দেখতে 2 দিন কেটে গেল। এর মাঝে মাধবকে দিয়ে সায়ন্তনীর কাছে স্কেচটা তৈরি করা হয়েছিল। সেই স্কেচ দিয়ে অভিনব খোঁজ খবর করতে লাগলো, কিন্তু কলকাতা ঠাকুরপুকুর সংলগ্ন এলাকায় এবং আশেপাশের বিভিন্ন জায়গায় খোঁজ খবর করেও তার কিছু পাওয়া গেল না। সাদা কালো ছবিটাকে কালার করে তাকে প্রিন্টিং করিয়ে নিয়ে গিয়েছিল অভিনব। একটা কপি সরঞ্জিতের মোবাইলেও পাঠিয়েছিল। সরঞ্জিৎ এবং অভিনব হালদার বসেছিল উকিল মিস্টার চক্রবর্তীর চেম্বারে। দেখুন, আমি মাসখানেকের জন্য দেশের বাইরে ছিলাম। সে ব্যাপারে সমস্ত প্রমাণ আমি ইতিমধ্যেই পুলিশকে দিয়েছি। আমি মালতী সরকারের মৃত্যুর খবরটা ওখানে বসেই পেয়েছিলাম, কিন্তু আমি জানতাম না যে ফিরে আসার পরে এমন একটা সমস্যা তৈরি হয়ে দাঁড়াবে। কোন যে হয়েছে সেটা ওখানে বসে খবর পেলেও আসলে এমন একটা জটিল কাজে জড়িয়েছিলাম যে কিছু করে উঠতে পারিনি। এই হলো সেই উইলের কপি, যে উইলে উনি স্পষ্টভাবে তার সম্পত্তির অর্ধেকটা অনাথ আশ্রমকে দান করে গেছেন, আর
বাড়িটা এবং সম্পত্তির বাকি অর্ধেকটা তার বোন রঞ্জুবালা রায়ের ছেলে মৃণাল ভাইকে লিখে দিয়ে গেছেন। উইলটা ভালো করে পড়ে দেখলি সব বোঝা যাবে। এই বিল তৈরি করা হয়েছে আজ থেকে প্রায় 2 মাস আগে। আমি আশপাশ থেকে খোঁজ নিয়ে জেনেছি 1 মাস আগে মালতী সরকারের শরীর যথেষ্ট অসুস্থ হয়েছিল। মাধব সেখানে একা তার সেবা শুশ্রূষা করতে পারছিল না। ঠিক সেই সময় মৃণাল রায় সেখানে এসে প্রায় সপ্তাহ 2 থেকে তার সেবা করে তারপর সেখান থেকে চলে যান। সেই সব কথা আমি জানি না। 1 মাস আগে একদিন তিনি আমাকে তার কাছে ডেকে পাঠান এবং এই উইল তৈরি করেন। এই উইলের সময় হিসেবে আজ থেকে 5 মাস, অর্থাৎ মালতী সরকারের মৃত্যু 4 মাস আগেই তৈরি হয়েছিল। তার মানে তো এই উইলের কথা অনুযায়ী সম্পত্তির অর্ধেকটা অংশ মৃণাল রায় নিজেই পাবেন। সেই কারণেই কি তিনি আদালতে মামলা করেছেন ওই উইলের ব্যাপারে, যাতে তার সম্পত্তি থেকে যায়? তার মানে মৃণাল রায় জানে তার ভাগে অর্ধেকটা সম্পত্তি আছে। কিন্তু একটা কথা আমি যদিও বুঝতে পারছি না, আমি বাইরে যাওয়ার আগে মানে বেশ কয়েকদিন আগে একজন খবর এনেছিল মালতী সরকার আমার সঙ্গে একবার দেখা করতে চেয়েছে। কী ব্যাপারে দেখা করতে চেয়েছে জানি না, কিন্তু সত্যি বলতে সেই সময় আমি সত্যিই ব্যস্ত ছিলাম। আসলে দেশের বাইরে একটা জটিল কেসের কারণেই আমাকে যেতে হয়েছিল। সে ব্যাপারে ব্যস্ত থাকায় আমি তাকে জানিয়েছিলাম ফিরে এসে দেখা করব। আর তাছাড়া উনি টেলিফোন বা মোবাইল কোনোটাই ব্যবহার করেন না। এই কথায় সরঞ্জিৎ কেমন যেন চমকে ওঠে। ভালো করে তাকিয়ে দেখতে লাগলো সামনের দলিলটার দিকে। তারপর বলল, আচ্ছা মিস্টার চক্রবর্তী, যদি কোনোভাবে দেখা যায় যে মৃণাল রায় মালতী সরকারের বিল বদল করতে চেয়েছিলেন, তাহলে কি হবে? কিছু করার নেই সেক্ষেত্রে। উইল বদল করতে চেয়ে থাকলেও তিনি সেটা করতে পারেননি। সেই হিসেবে উইলের অর্ধেক সম্পত্তি মৃণাল রায়ের কাছেই যাবে। হ্যাঁ, একমাত্র যদি কোনোভাবে প্রমাণিত হয় যে মৃণাল রায় এই খুনের সঙ্গে জড়িত, তাহলে সেই সম্পত্তি তার কাছ থেকে ফিরে আসবে এবং সেই সম্পত্তি তখন চলে যাবে অনাথ আশ্রমে। উইলটা আপনি ভালো করে পড়লেই দেখতে পাবেন। আশা করি এটা উইলের কপি, তাই আমি এটা সঙ্গে করে নিয়ে যাচ্ছি। আর এই মুহূর্তে আদালতে মৃণাল রায়ের যে কেসটা রয়েছে, আশা করি সেই কেসের সঙ্গে আপনি থাকবেন, সহযোগিতা করবেন। কারণ সম্পত্তির জন্য সে যখন মামলা করেছে তখন আপনাকেও যেতে হবে, আর আপনার জন্যই হয়তো আদালত তাকে এতদিন সময় দিয়েছে। দেখুন, মালতী সরকার শুধু আমার ক্লায়েন্ট বলে নয়, তিনি একজন ভালো মানুষও ছিলেন। তার খুনকে করলো সেটা না জানা পর্যন্ত যেভাবেই হোক আমি আইনি পথে মৃণাল রায়ের সম্পত্তি পাওয়ার ব্যাপারটা আটকে রাখবো। সরঞ্জিৎ উঠে পড়ল। কি মনে হচ্ছে মিস্টার বসু? কোথাও তো একটা গন্ডগোল আছে। আচ্ছা, মৃণাল রায়কে কোথায় পাওয়া যাবে? কৃষ্ণনগরের কাছে তার বাড়ি। অন্তত আমাদের কাছে সেই তথ্যই আছে। কৃষ্ণনগরের হরিপুর বলে একটি জায়গা আছে, সেখানেই থাকে। আসলে মালতী সরকারের ছোটবেলাটা কেটেছে সেই এলাকাতেই। তারপর তার বিয়ে কলকাতায় ঠাকুরপুকুরে হলেও তার বোন রঞ্জু বালার বিয়ে হয় এইখানে। দেখুন অভিনববাবু, আমার মনে হয় মোটিভ এতক্ষণ পরে খুঁজে অবশ্যই বার করতে পেরেছি। কোন কিভাবে হয়েছে সেটা তো জানাই যাচ্ছে। অপরাধীর গলায় এবার ফাঁস লাগবে, কিন্তু কে করেছে সেটা জানার জন্য তো একটা মোটিভ প্রয়োজন ছিল। এতক্ষণ পরে আসল মোটিভটা আমার কাছে বেশ পরিষ্কার। কি ব্যাপার বলুন তো, কি বুঝতে পারলেন? এখন নয়, তার আগে 2 দিনের জন্য আমাকে একটু কলকাতা ছাড়তে হবে, বুঝলেন? যাই হোক, আপনি আপনার কাজটা করুন। মিস্টার চক্রবর্তী, মালতী সরকারের বাড়ির কাজের লোক মাধব, এদের উপর আপনি একটু নজর রাখুন, বুঝলেন? তবে এরা যেন বুঝতে না পারে যে আমি বলেছি এটা। আর বাকিটা আমি ফিরে এসে জানাবো। চক্রবর্তীর চেম্বার থেকে বেরিয়ে অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন অভিনব হালদার। আর তাকে অবাক করে দিয়েই নিজের মতো হেঁটে চলে গেল সরঞ্জিৎ বসু। যাক, আমার দিক থেকে যা করার আমি করে দিয়েছি। কিন্তু কিন্তু এত বড় এলাকায় ওই লোকটাকে খুঁজে পাওয়া সহজ ব্যাপার নয়। আর প্রত্যেকটা থানায় থানায় যদি তার ব্যাপারে খবর দেওয়া হয়, তাহলে তুই যেটা বলছিস সেটাই হবে। লোকটা আরো নিজেকে গা ঢাকা দিয়ে দেবে। কিন্তু অপরাধী যখন এত কিছু করে এত ভালোভাবে ভেবেচিন্তে কাজটা করেছে, তাহলে ওই লোকটা মানে সে ব্যাটা
এত খামখেয়ালি হবে কেন? হতে পারে এমন একটা তুচ্ছ ব্যাপার কেউ নজরে রাখবে এটা অপরাধী মনে করেনি। দেখ, অপরাধী শুধু মার্ডার স্পট নিয়ে খেয়াল রাখে, মার্ডার স্পটে যেন কিছু পড়ে না থাকে। আমি যখন কোনো স্কেচ তৈরি করব তখন আমি শুধু স্কেচটাকে নিয়ে ভাববো, অন্য কিছু নিয়ে তো ভাববো না। অপরাধী ওই বাড়ির আশপাশটা নিয়ে ভেবেছিল, এতে বাড়িতে কোনো চিহ্ন কিংবা এমন কিছু না থাকে যাতে সে ফেঁসে যায়। আর সবচেয়ে বড় কথা হলো, মাধব যে ওই সময় বাড়িতে থাকবে না সেটা অপরাধী জানতো। শুধু জানতো নয়, মাধবকে সরিয়ে ফেলার চেষ্টাও করেছিল। কিন্তু সমস্যা হলো 7টা থেকে 8টা, ওই 1 ঘন্টা পর্যন্ত মাধবকে আটকে রাখার কি প্রয়োজন পড়লো? সায়ন্তনী একটু ভাবে। হঠাৎ সরঞ্জিত বলে উঠল, দেখ, তোর সম্ভাবনা আমার মাথায় উঁকি দিচ্ছে। খুন হবার পর থেকেই খানিকক্ষণ বৃষ্টি হয়েছিল বলেই হয়তো অপরাধী সেই সময় কোথাও যেতে পারেনি। আবার বৃষ্টি কমে এসেছিল 1:45 নাগাদ, সে কথা মাধব পরে নিজেই জানিয়েছে। এবং সেই সময়ের মধ্যে ওখানে গিয়ে কাজটা করে চলে আসা যথেষ্ট সময় সে পেয়েছে। হতে পারে সে বৃষ্টির জন্য কোথাও অপেক্ষা করছিল, কিন্তু কেন কেন বলতে পারিস? তাছাড়া বৃষ্টিতে যদি ভিজেও যায় তাহলে সমস্যাটা কোথায়? বৃষ্টি ভেজা অবস্থায় যদি কেউ তাকে দেখে ফেলে তাহলে? কিন্তু ওই লোকটা এবং যে লোকটা সিগারেট খেতে এসেছিল, ও বলতে বলতে সরঞ্জিতের কিছু একটা মনে পড়ে গেল। এক মিনিট শান্তনী, আমার মনে হচ্ছে যে ছেলেটা সিগারেট নিতে এসেছিল সেটা কোনো ছেলে নয়, সেই ব্যাটাই হচ্ছে অপরাধী। এবার আমি বুঝতে পেরেছি, 7টা থেকে তার আগের সময়টা পর্যন্ত সে অপেক্ষা করছিল ওই বাড়িতে ঢোকার জন্য। কারণ মালতী সরকারের বাড়ির আশপাশে বেশ কয়েকটা বাড়ি আছে, এবং পাশের বাড়ির জানলার যে ভদ্রলোকের সঙ্গে আমার কথা হয়েছে তিনি বৃষ্টির সময় জানলার ধারে বসেছিলেন। তার মানে একটাই দাঁড়ায়, অপরাধী ওই এলাকায় বেশ কয়েকজনের চেনা জানা হলেও চায়ের দোকানদার তাকে চট করে চিনতে পারেনি। তুই আগে মৃণালের ব্যাপারটা খোঁজ নিয়ে আয়, তারপর এদিকটা দেখছি। সায়ন্তনী ফোন রাখতেই সরঞ্জিত জানলার কাছে বসে বাইরের দিকে তাকিয়ে দেখতে থাকে। মাথার মধ্যে ঘুরতে থাকা অনেক কিছু যেন জট পাকিয়ে রয়েছে। মোটিভ যদি সম্পত্তি হয় তাহলে সেই সম্পত্তির একটা অংশ এমনিতেই মৃণাল রায় পেত। তাহলে তার খুন করার কি প্রয়োজন পড়তে পারে? আর যদি খুনটা অন্য কেউ করে তাহলে তার আসল মোটিভটাই বা কী হতে পারে? তাহলে কি রাজনৈতিক খুন এটা? মালতী সরকার রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনি নানাভাবে আশেপাশের মানুষদের সাহায্য করতেন। পুলিশ রাতের বেলা মৃতদেহ তুলতে গিয়ে টের পেয়েছিল সেটা। গোটা এলাকার লোক ভিড় করেছিল ওই বাড়িতেই। তাহলে কে করলো, কেন করলো? এসব ভাবতে ভাবতে কখন যেন অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়েছিল সরঞ্জিত। দেখুন, আমি অত শত কিছু বুঝি না, আমার ছেলে সব বোঝে। দিদি খুন হয়েছে শুনে আমরা তো সেখানে গিয়েছিলাম, আর পুলিশের সঙ্গে আমাদের কথাও হয়েছিল। জানি আপনারা কথা বলেছেন, কিন্তু আপনার দিদি মালতী সরকার যে উইল করে আপনার ছেলেকে সম্পত্তির অর্ধেক অংশ দিয়ে গিয়েছিল সে কথা নিশ্চয়ই আপনি জানতেন না, হ্যাঁ? কি বলেন? না, আমি এসব কিছু জানতাম না, কিন্তু আমার ছেলে পরে আমায় সব বলেছে। আমার দিদির যখন আগে শরীর খারাপ হয়েছিল তখন আমার ছেলে মৃণাল সেখানে গিয়ে ছিল কদিন। তখনই দিদি ওকে বলেছিল যে সে তার সম্পত্তির কিছু অংশ আমার ছেলের নামে উইল করে দেবে। মৃণাল আমায় পরে সেসব কথা বলেছে। সত্যি কথা বলতে কি, দিদির মৃত্যুর পর আমরা সত্যিই খুব ভেঙে পড়েছিলাম। দিদি যে আমাদের মাঝে মাঝে টাকা পয়সা দিয়ে সাহায্য করতো না এ কথা বলবো না, সেই কারণেই তো আমাদের ব্যবসাটা বন্ধ হওয়া থেকে বেঁচে যায়। কিন্তু আমরাই আর পরে সেরকম কিছু করে উঠতে পারিনি। আচ্ছা, আপনার ছেলের ব্যাপারে আপনি আর কিছু বলতে পারেন? মানে আমি বলতে চাইছি, ব্যবসা অর্থ ছাড়া সে আর কি করে? প্রায় সারাদিনই তো বাড়ির বাইরে বাইরে থাকে, কি কাজকর্ম করে আমি কি করে বলবো? আপনার যদি অত সন্দেহ হয় আপনি নিজেই কথা বলে নেবেন। সরঞ্জিত বেশিক্ষণ বসল না, তখনই কলকাতায় ফিরে যাবে এমন একটা ভাব দেখিয়ে বাইরে বেরিয়ে এলো। সরঞ্জিত নিজেকে
পরিচয় দিয়েছিল এলআইসির এজেন্ট বলে। মালতী সরকার নাকি একটা পলিসি করবে বলেছিল, তার জন্য সেই টাকাও পাবে তার কাছের কেউ, অর্থাৎ মৃণালের বাড়ি গিয়েছিল। রঞ্জুবালা তাই অনেক কথাই বলে। সরঞ্জিত বাড়ি থেকে বেরিয়ে এসে আশেপাশের চায়ের দোকানে অনেকটা সময় কাটিয়ে দেয়। তারপর বিকেলের দিকে আবার গিয়ে পৌঁছে যায় মৃণাল রায়ের বাড়ি। সেখানে আশেপাশের পেছনের দিকে একটা ছোট পাঁচিল পেরিয়ে চুপ করে ঢুকে বসে থাকে বাড়ির পেছন দিকে। একটু অন্ধকার নামতেই ফিরে আসে মৃণাল। সে বাড়িতে ঢুকেই একটু পরেই ভেতর থেকে কথাবার্তার শব্দ শোনা যাচ্ছে। রঞ্জুবালা বলে, শোন, একটা লোক এসেছিল, তোর মাসির নামে নাকি আরো কিছু টাকা আছে, সেই টাকা কিভাবে তোলা যায় সেটা নিয়েই কথা বলতে এসেছিল। তুমি চিন্তা করছো কেন? ভালো উকিলের সঙ্গে কথা বলছি, বাড়িটা বিক্রি করে যা টাকা পাবো তা তো থাকবেই। তাছাড়া মাসির সম্পত্তির দিকটা 10 লাখ টাকার কম হবে না। এখন যদি ওই এলআইসির টাকাটাও পাওয়া যায় তাহলে তার কোনো সমস্যাই থাকবে না। শোন বাবা, খুব সাবধান। শুনেছি পুলিশ নাকি ঘন ঘন তদন্ত করছেন, আর ওই লোকটাও নাকি ফিরে এসেছে, ওই উকিলটা। তুই তো আমাকে বললি সে কথা। খুব সাবধান। ভাবছি কাল একবার উকিলদার কাছে যাব, গিয়ে কথাবার্তা বলে দেখব, কিছু টাকার কথাও বলবো, যদি কিছু ম্যানেজ করা যায়। কিন্তু আমার এখনো ভয় করছে, উইলটা বদলে ফেলেনি তো? উইলটা আমার কাছে নেই, ওটা তো উকিলের কাছেই আছে, আর ছিল মাসির ঘরে। কিন্তু মাসির ঘরে ওই উইলটা যে কোথায় ছিল সেটা তো খুঁজে পাওয়া যায়নি। সরঞ্জিতের হঠাৎ করে মনে পড়ে যায় মাধব বলেছিল ঘরের মধ্যে আলমারির ভেতরটা এলোমেলো হয়েছিল, কোনো কিছু চুরি যায়নি, যেন কেউ কিছু খুঁজছিল, কারণ মাধব নিজের হাতেই আলমারি গোছাতো। এমন অভাবিত উপায়ে যে মৃণালের মুখ থেকে সমস্ত কথাগুলো শুনতে পাবে সে কথা সরঞ্জিত নিজেও ভাবেনি। কিন্তু এভাবে তো কিছুই প্রমাণ করা যাবে না। এমন সময় একটা কথা খেলে গেল তার মাথায়। চুপ করে বসে রইল সরঞ্জিত। একটু পরে ঘর থেকে বেরিয়ে যাওয়ার মতো শব্দ শুনতে পেল মৃণালের। তারপর আলো আধারিতে তার পিছু নিল সরঞ্জিত। রাস্তার ভেতরের দিকটাই তার বাড়ি। মৃণাল তারপর উল্টো দিকে থাকা লোকটার দিকে তাকাতেই মাথায় বিদ্যুৎ চমক খেলে গেল। সেই মুখ, ফর্সা, লম্বা টানা টানা দুটো চোখ, লম্বা নাক, নাকের নিচে আগের মতন গোফটা আর নেই, মাথায় টাক, মাথার দুপাশে আর পেছনের দিকে সামান্য চুল। পুলিশের কাছে তোর মা তো সব কথাই বলেছে, কিন্তু সমস্যাটা হলো সেদিন রাতে ট্রেনে ফেরার সময় আমাদেরকে কেউ দেখতে পায়নি তো। সরঞ্জিত এমনিতেই ছদ্মবেশে ছিল, চোখে মোটা ফ্রেমের চশমা, মাথায় কোকড়ানো চুল, কাঁধে একটা ব্যাগ, পুরোপুরি এলআইসির এজেন্টদের মতো তাকে দেখাচ্ছিল। সেই দোকানে এসে চা চাইতেই ওরা দুজন চুপ করে যায় এক মুহূর্তে। সরঞ্জিত চায়ের ভাতটা নিয়ে এক পাশে সরে যাওয়ার ভান করলেও কান থাকে এই দিকেই। না না, কে কি দেখবে? তাছাড়া এত লোকের মধ্যে আমাদের আলাদা করে কেউ মনে রাখতে যাবে নাকি? সেটা যদি হয় তো ভালোই হয়, আর তো কোনো চিন্তাই নেই। কিন্তু তুই তো নিজেই বলছিস পুলিশের লোক নাকি তদন্ত করছে। করুক না, কিছুই খুঁজে পাবে না, কিচ্ছু পাবে না। তারপর সব সম্পত্তি আমার হাতেই আসবে। এলে ওখান থেকে তোকে কিছু টাকা আমি দিয়ে দেব, চিন্তা করিস না। এইবার লোকটার মুখটা চকচক করে উঠল। সরঞ্জিত সমস্ত কিছু বুঝতে পারল, কিন্তু প্রমাণ দরকার। মুখের কথায় কোনো কিছু প্রমাণ করা যাবে না, একটা প্রমাণ চাই। ওই লোকটার ছবি আছে, ওই লোকটাকে মাধব এমনকি চায়ের দোকানদারও দেখেছে, কিন্তু তা দিয়ে প্রমাণ করা যাবে না। শক্তপোক্ত কোনো প্রমাণ দরকার। আর তারপরেই একটা অদ্ভুত ভাবনা মাথায় আসে সরঞ্জিতের। তাই তাড়াতাড়ি সে হরিপুর থেকে রওনা দিল কৃষ্ণনগরের দিকে। সন্ধ্যা পেরিয়ে গেছে, যেভাবেই হোক রাতের মধ্যে কলকাতা গিয়ে পৌঁছতে হবে। দুদিন পরে ঠাকুরপুকুর থানায়
অভিনব হালদারের মাধ্যমে ধরে আনা হয় মৃণাল রায় আর তার সঙ্গী সেই লোকটাকে। সরঞ্জিৎ বসু এইবার সেখানে রয়েছে, তার সঙ্গে মাধব, চায়ের দোকানদার এবং মালতী সরকারের বাড়ির পাশের একটি লোক মিস্টার চক্রবর্তীও আছে। আমায় এখানে কি কারণে ধরে আনা হয়েছে সে কথাটা কি জানতে পারি? নিশ্চয়ই পারেন। আপনার মাসি মালতী হালদারকে খুন করার অপরাধে আপনাকে এখানে ধরে আনা হয়েছে। এসব আপনি কি বলছেন অফিসার? যাই হোক, একটা কিছু বলে দিলেই হয়ে গেল নাকি? আমি কেন মাসিকে খুন করব? আর যদি আপনাদের কথা সত্যিই হয় যে আমি মাসিকে খুন করেছি, তার কি কোনো প্রমাণ আছে? আছে আছে। আপনি সেদিন যখন মালতী সরকারকে খুন করেছিলেন তখন সেখানে আপনি কোনো প্রমাণ রাখেননি, এটা আপনি ঠিকই বলছেন। আচ্ছা, যেদিন খুনটা হয় মালতী সরকারের সেদিন আপনি কোথায় ছিলেন বলুন তো? আমার বাড়িতেই ছিলাম, আমার এই বন্ধুর সঙ্গেই তো সেদিন আমাদের বাড়িতে রাতের বেলায় ছিলাম। আমার মা তার সাক্ষী দেবে। আপনি ঠিক ভেবে বলছেন তো? আপনি সেদিন আপনাদের বাড়িতেই ছিলেন তো? অন্য কোথাও ছিলেন না তো? ঠিক কটা থেকে কটা পর্যন্ত আপনার বাড়িতে ছিলেন? কেন, বিকেলের পর থেকেই ছিলাম। আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই আমার বন্ধু ওই বিকাশকে নিয়েই তো আমাদের বাড়িতে ছিলাম। তারপর অনেক রাতে বিকাশ বাড়ি চলে যায়। কত রাতে আপনি বাড়ি গিয়েছিলেন বিকাশ বাবু? ওই 10টা সাড়ে 10টার মতো হবে। ওই সময় বাড়িতে যাই। আসলে আমি আর মৃণাল একটা ব্যবসা করার কথা ভাবছিলাম। কিন্তু মৃণাল বাবুর মা রঞ্জুবালা জানিয়েছিলেন একটা ব্যবসা মৃণাল বাবু করছিলেন, কিন্তু তাতে খুব ভালো কিছু ফল তিনি দেখতে পাননি। এমনি স্টেশনের কাছে একটা দোকান ঘর ভাড়া নেওয়া হয়েছিল তো, তারপর একটা প্ল্যানও করেছিলাম তো, কিন্তু তেমন কিছু সুবিধা করে উঠতে পারি। অনেকটা টাকার দরকার কি না? এই টাকা আপনার মাসির কাছে চেয়ে তার থেকে বিফল হয়ে যান, তাই তো? মাসির কাছে টাকা চেয়েছিলাম, কিন্তু মাসি এতগুলো টাকা একসঙ্গে আমায় দিতে রাজি হলো না। তাছাড়া আমি আমার নিজের কাজের জন্য একটু ব্যস্তও হয়ে পড়েছিলাম, তো সে কারণে মাসির সাথে আমার একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল। তাই যেই মাসে উইল বদলানোর কথা বললেন এবং মাধবের কাছ থেকে উইল বদলানোর কথা শুনতে পেলেন, ঠিক তারপরেই আপনি পরিকল্পনা করে ফেললেন তাকে খুন করে ফেলার। ঠিক বললাম তো? উইল বদলে ফেললে তো আর আপনি কিছু পাবেন না, আপনার প্রাপ্য অংশটা কমে যাবে। ঠিক বলেছি? আপনি কিন্তু এবার আমার উপরে মিথ্যে মিথ্যে দোষারোপ করছেন। আপনার হাতে কিন্তু কোনো প্রমাণ নেই। প্রমাণ আছে। সেদিন রাত্রে ট্রেনে আপনি এবং আপনার বন্ধু যখন কৃষ্ণনগর স্টেশনে নামেন, তখন সেই স্টেশনের প্রায় বাইরের অনেকগুলো দোকান বন্ধ হয়ে গেলেও কতগুলো দোকান খোলা ছিল। কৃষ্ণনগর স্টেশন থেকে হরিপুর প্রায় ঘন্টা খানেকের রাস্তা। 8টার সময় আপনি ফোন করে সেখান থেকে বেরিয়ে তারপর ট্রেন ধরেছিলেন এবং সেখান থেকে হরিপুর পৌঁছতে অনেকটা সময় আপনার লেগে যাওয়ার কথা। ওই সময় সেদিন ঝড় বৃষ্টি হয়েছিল, ফলে এলাকার বাইরে বেরিয়ে আপনার কোনো কিছুই পাওয়ার কথা নয়। অন্তত টোটো কিংবা ওই জাতীয় কিছু ওই সময় তো ওখান থেকে পাওয়া যাবে না। তাই আপনি গাড়ি নিয়ে এসেছিলেন, আপনার বন্ধু বিকাশ বাবুর গাড়ি। তাই না? আপনি গাড়িটা যে গ্যারেজে রেখেছিলেন সেই গ্যারেজের লোকেদের সঙ্গে কথাবার্তা বলে ব্যাপারটা আমি জানতে পেরেছি। অমন ঝড় বৃষ্টি, তার মধ্যেও আপনারা মানে আপনি আর বিকাশবাবু গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলেন যাতে বাড়িতে পৌঁছে জানানো যায় যে আপনারা এখানেই ছিলেন। ঠিক বলছে কিনা? গাড়ি নিয়ে আমি শুধুমাত্র মৃণালের বাড়িতে গিয়েছিলাম। তার মানে স্টেশন চত্বরে থাকা গার্ড এবং গ্যারেজের লোকটা মিথ্যে কথা বলছে? সেদিন দুপুরের দিকে তারা আপনাদের ওখান থেকে আসতে দেখে এবং চলেও যেতে দেখেছে। তাছাড়া আরেকজন প্রমাণ ছিলেন যার কথা আপনি একবারও ভেবে দেখেননি, চায়ের দোকানদার। চায়ের দোকানদার মৃণালকে চিনত না, সেই কারণেই মৃণাল পরিকল্পনাটা করে। তাকে চিনত মাধব, তাই সেদিন সন্ধ্যাবেলা চায়ের দোকানে ঢোকবার সময় মাধব ছেলেটার মুখটা দেখতে না পেলেও চায়ের দোকানদার দেখতে পেয়ে গিয়েছিল এবং মৃণালের ছবি তাকে দেখাতে সে চিনতে পারে। আর মৃণালের বন্ধু বিকাশ বাবুর ছবি আমরা বিভিন্ন থানায় এমনি করিয়ে দিয়েছিলাম। আপনি তো ফেঁসে গেছেন বিকাশ বাবু, আপনার বন্ধু মৃণালের জন্য আপনি জড়িয়ে পড়েছেন। মৃণাল বাবু খুন করলে অথচ খুনের কেসে জড়িয়ে পড়লেন আপনি?
হঠাৎ বিকাশবাবু কেমন যেন ঝরঝর করে কান্নায় ভেঙে পড়লেন। প্রায় দুহাত তুলে কাঁদো কাঁদো গলায় বলতে লাগলেন, আমি সব কথা বলবো স্যার, আমি সব কথা বলবো। আমি কিন্তু কিছু করিনি স্যার, আমাকে যেমনটা বলেছিল আমি শুধু তেমনই করেছিলাম। দোকানের কাছে গিয়ে মাধবকে আটকে রাখতে বলেছিল, সেটাই দেখেছিলাম। আর সেই ফাঁকে মৃণাল ওই বাড়ি থেকে একটা দলিল চুরি করে আনার কথা বলেছিল, কিন্তু ও যে ওর মাসিকে খুন করবে সে কথা আমি ভাবতেও পারিনি স্যার, আমি ভাবতেও পারিনি। মৃণাল বাবুর মুখটা রেগে কেমন যেন করে উঠল। সরঞ্জিত হাসল, তার টোটকা কাজে লেগেছে। পুলিশের সামনে স্বীকারোক্তি না দিলে এমন কোনো প্রমাণ নেই যেগুলো দিয়ে ওদেরকে সরাসরিভাবে চার্জ করা যায়। আদালতে কোনো এমন সূত্র না দিলে পুলিশ এমনিতেই হেরে যাবে। তাই বিকাশ মুখ খুলতেই টেপ রেকর্ডার চালু করা হয়েছিল। গড় গড় করে সেদিনের সমস্ত কথা বলতেই পেছন থেকে মিস্টার চক্রবর্তী বলে উঠলেন, একদিন আগে মৃণালবাবু আমার কাছে এসেছিলেন ওই উইলের ব্যাপারটা যত তাড়াতাড়ি মিটিয়ে ফেলা যায় সেটা চেষ্টা করতে, আর বলেছিলেন যাতে আমি তার ভাগের সম্পত্তিটা না আটকাই। ঘুরিয়ে ফিরে আমাকে টাকা পর্যন্ত অফার করেছিলেন। তাই একটা অনুরোধ করব, আপনাদের কেসের সঙ্গে এই চার্জটাও লাগাবেন। কেন দাদাবাবু? বড়মা তো আপনাকে সব কিছু দিতে চেয়েছিল, সব কিছু দিয়েও ছিল, তাহলে কেন এমন করলে? বেশ করেছি, অনেক কষ্ট করেছিলাম, 1 মাস এখানে থেকে সেবা করেছিলাম শুধুমাত্র এই সম্পত্তির জন্য। অনেক করে বুঝিয়ে বাজিয়ে উইলটা তৈরিও করে ফেলি, অপেক্ষা করছিলাম বুড়ির মরার জন্য। তখন কি আর জানতাম? তখন যদি জানতাম তাহলে ওই উইল তৈরি করার পরপরই তাকে সরিয়ে ফেলতাম। একটা মাত্র ভুল হয়ে গিয়েছিল। এ বাড়িতে আসার পর একদিন আমি আলমারি থেকে টাকা সরাতে গিয়ে দেখে ফেলেছিল বুড়িটা, কিন্তু কাউকে কিছু বলেনি। আমার কাছ থেকে শুধু টাকাগুলো কেড়ে নিয়েছিল। তারপরে বুঝতে পেরেছিলাম কিছু একটা তো হবেই। তাই মাধব যখন জানলো যে উইলটা পরিবর্তন করতে চলেছে, তখনই আমি নিজেকে আর সামলে রাখতে পারিনি, যার জন্য আমি এত কিছু করলাম। 1 মাস এখানে থেকে দুটো বুড়ো বুড়ির সঙ্গে কাটিয়ে দিলাম, তারপরে আর কিছু পাবো না, হাতে লবডঙ্কা শেষমেশ। তাই আমি মনে মনে সব কিছু ঠিক করে ফেললাম। সব কিছুই ঠিক ছিল, কিন্তু শেষে ওই স্টেশন গার্ড সব কিছু গন্ডগোল করে দিল। বেলায় ওই ট্রেনে করে কৃষ্ণনগরে অনেকেই যাচ্ছে, ফেরার কথা ভেবেছিলাম তাদের সঙ্গে, কিন্তু পিছনে নামার পরেই হোঁচটকে পুড়ে যায়। ফেরার সময় মনের আনন্দে একটু নেশা করে ফেলেছিলাম, আর সেটাই হলো কাল। গার্ড ধরে ফেললো। তারপর অনুমতি নিয়ে সেখান থেকে বেরিয়ে গ্যারেজ থেকে গাড়ি নিয়ে সোজা চলে যায়। শুধু এইখানেই সামান্য ভুল হয়েছিল। তা তো হয়েছিল, কিন্তু সত্যি কথা বলতে ভুল আপনাদের অনেক জায়গাতেই হয়েছিল, কিন্তু আদালতে তো প্রমাণ ছাড়া কোনো কিছুই হবে না। তাই আমার অনুমান আপনাদের শাস্তি দেওয়া যেত না। সেই জন্যই বিকাশবাবুর ওপর একটু চাপ দিলাম, তার মুখ থেকে সমস্ত কথা স্বীকার করালাম। এটা আপনিও তো স্বীকার করেন, না হলে আর কি বলুন, গার্ডের স্বীকারোক্তি, মাধবের বক্তব্য কিংবা চায়ের দোকানদারের সাক্ষী কাজে লাগলেও শক্ত তেমন কোনো প্রমাণ তো পাওয়া যেত না। যদিও মিস্টার চক্রবর্তীকে টাকা খাইয়ে উইলের কাজটা তাড়াতাড়ি মিটিয়ে দেওয়ার ব্যাপারটা ঠিক কাজে লেগেই যেত হয়তো আপনার জন্য। যাই হোক, আপনাকে বলছিলাম না অভিনববাবু, অপরাধী কোনো না কোনো একটা ভুল ঠিকই করে যাবে। অভিনব বাবুর নির্দেশে ততক্ষণে কনস্টেবল ওদের হাতে হাত কড়া পরিয়ে নিয়ে যাচ্ছে। মিস্টার চক্রবর্তী, মাধব, চায়ের দোকানদার, এমনকি পাশের বাড়ির যে লোক, তার জানালাটা বন্ধ করার সময় বাড়ি থেকে কাউকে বেরিয়ে যেতে দেখেছিল। যে একবার পেছনের দিকে তাকিয়ে দেখে, তাতে মুখটা ভালোভাবে তার দেখতে না পাওয়া গেলেও
আগেও এই সময় ঘর থেকে বের হতে দেখেছিল লোকটা। যাই হোক, বাইরে বেরিয়ে এসে মিস্টার চক্রবর্তী বললেন, কাজের চাপ না থাকলে আমি যদি আগেই মালতী সরকারের সঙ্গে একবার দেখা করে নিতাম তাহলে হয়তো এমন কিছু হতো না। কি বলেন মিস্টার বসু? আপনার কোনো দোষ নেই মিস্টার চক্রবর্তী। মালতী সরকার নিজেই একটা বড় ভুল করে ফেলেছিলেন। সেটা উনি বুঝতে না পারলেও আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এখন। কারণ দুধকলা দিয়ে কালসাপকে তিনি ঘরের ভেতরে ডেকে ফেলেছিলেন, আর সে ছোবল তো তাকে মারবেই, তাই না? কথা শেষ হলে সবাই বেরিয়ে গেল বাইরে। মোবাইলটা হঠাৎ বেজে ওঠে। সরঞ্জিত ফোনটা রিসিভ করে। কেস সলভ? শুধু সলভ নয়, একেবারে প্যাক আপ। ঠাকুর পুকুরের কাছেই আছি, এবার ফিরছি, বুঝলি?